সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। হাসান মামুন, স্বাগত আপনাকে। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিন জুন টাইমলাইনে ইউনূস গুমের সাজা, যাবজ্জীবন, হত্যায় ফাঁসি। ইত্তেফাক 60 ঘন্টার ব্যবধানে রাউজানে আবার যুবদল কর্মী খুন। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর কর্তৃত্ব ও মেয়াদ 5 বছরই চায় বিএনপি। মানবজমিন পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ, যে প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে লন্ডন বৈঠকে। কালের কণ্ঠ 2 GPA 5 পেয়েও ফেল 1.25 লাখ। আপিল বিভাগের একাধিক জ্যেষ্ঠ বিচারপতি থেকে প্রধান বিচারপতি। সমকাল মৌলিক বিষয়ে এখনও মতভিন্নতা কাটেনি। রাউজানে 2 দিনের মাথায় আবার যুবদল কর্মী খুন। আমার দেশ ডাকাতি নির্বাচনের তিন সিইসি এখনও অধরা। চেতনাজীবীদের পরাজয় যন্ত্রণা। আমাদের সময় সামাজিক ব্যবসা মানুষকে দারিদ্র্যমুক্ত করতে পারে। প্রধানমন্ত্রীর কর্তৃত্ব ও ক্ষমতার ভারসাম্যের পক্ষে বিএনপি। দেশ রূপান্তর ফেরত পাঠানোর আতঙ্কে যুক্তরাষ্ট্র প্রবাসীরা। কাতার এনার্জির বকেয়া আজ পরিশোধ করবে বাংলাদেশ। সময়ের আলো সুযোগ হাতছাড়া করতে চায় না ঢাকা বেইজিং। পৃথিবীর জন্য বাংলাদেশ আশার বাতিঘর। খবরের কাগজ, প্রধানমন্ত্রীর কর্তৃত্ব রেখে রাষ্ট্রপতির ক্ষমতায়নে রাজি বিএনপি। বলটি সুরক্ষা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ। দিনকাল সকল অশুভ শক্তিকে পরাজিত করে ঐক্যের ভিত্তিতে এগিয়ে যেতে হবে, তারেক রহমান। ঢাকায় মহাসমাবেশের ঘোষণা বিএনপির। সংগ্রাম পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ। 2 দিন কলেজ বন্ধ ঘোষণা। ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ। করতোয়া হাসিনা ও টিলুকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু। ঢাকা ও সিটি কলেজের সংঘর্ষের রণক্ষেত্রে সায়েন্স ল্যাব ছিল শিরোনাম দেখছিলাম। বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটা দিয়ে আলোচনা করা যেতে পারে। সেটা হল গুমের সাজা, যাবজ্জীবন, হত্যায় ফাঁসি। এ সংক্রান্ত একটা অধ্যাদেশ জারি হতে যাচ্ছে। এটা আগাম খবর দিয়েছে। আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা তো অংশীজনদের মতামতের জন্য বোধহয় দেওয়া হয়েছে। তো খবরে যেটুক দেখলাম যে গুমের জন্য সাজা হচ্ছে যাবজ্জীবন এবং খুনের ঘটনা ঘটলে মৃত্যুদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানার ব্যাপারও আছে, মানে প্রস্তাব আছে। গুমের বিষয়ে আলাদা কমিশন করা, আলাদা ট্রাইব্যুনাল করা এবং তদন্ত সংস্থা, পৃথক তদন্ত সংস্থা করা, এই প্রস্তাবগুলো আছে। বাংলাদেশ কিন্তু এই আগস্টের পট পরিবর্তনের পরে গুমের বিষয়টা বাংলাদেশে খুবই সামনে এসছে। কারণ হাসিনা সরকারের আমলে ওই সরকারের একটা মানে আইডেন্টিটি হয়ে গিয়েছিল যে সরকার গুমে বিশ্বাসী। গুম যারা হয়েছিল তাদের মধ্যে একটা বড় অংশের লোক কিন্তু এখনও ফেরত আসেনি, প্রায় 204 জন। অনেকেই ফেরত এসছেন এবং কোথায় কোথায় গুম করে রাখা হয়েছিল সেগুলো বের হয়েছে। খোদ প্রধান উপদেষ্টা সাংবাদিকদের নিয়ে সেখানে গেছেন এবং বিদেশি সংবাদ মাধ্যমের সাংবাদিকরাও গেছেন। বিবিসির যে সংবাদদাতা প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়েছেন, উনিও গিয়েছেন এবং ওনার ভিডিও কন্টেন্টটা ভাইরাল হয়েছে। স্থানীয় সাংবাদিকরা কেউ জানেন? অবশ্য সেটা একটা প্রশ্ন আছে, সেই প্রশ্ন আছে, সেটা নিয়ে সমালোচনা আছে। তো এখন বাংলাদেশ কিন্তু এই যে গুম বিষয়ক যে আন্তর্জাতিক সনদ তাতে স্বাক্ষর করেছে এবং স্বাক্ষর করার পরে এই ব্যাপারগুলো মনে হচ্ছে ফলো আপ, এগুলো করতেই হবে। মানে দেশে আইন প্রণয়ন করতে হবে যাতে আন্তর্জাতিক সম্প্রদায় এতে যুক্ত হতে পারে। কারণ গুমের ব্যাপারে তো জাতিসংঘেরও মানে এটার বিরুদ্ধে অবস্থান আছে, জোরালো অবস্থান আছে। তো জাতিসংঘও যাতে এতে সম্পৃক্ত হতে পারে এবং আগামীতে যাতে রাষ্ট্রীয় উদ্যোগে মানবাধিকার লঙ্ঘনের যে চরম মাত্রা গুম, এটাকে অনেকে কিন্তু হত্যাকাণ্ডের চেয়েও ভয়ঙ্কর বলে বর্ণনা করে। যে একজন মানুষ গুম হয়ে গেল, যেটা আমাদের আইন উপদেষ্টা প্রায়ই বলেন যে তার লাশটাও পাওয়া গেল না কিংবা জানা গেল না যে উনি আছেন কিনা, এটা মানে হত্যাকাণ্ডের চেয়েও ভয়াবহ বলে মনে করা হয়। আমরা দক্ষিণ আমেরিকার কিছু দেশে গুমের ঘটনা জানি।
স্বৈরতান্ত্রিক শাসনামলে হয়েছে। তো বাংলাদেশে এই ধরনের অভিজ্ঞতা হবে এটা কিন্তু প্রত্যাশিত ছিল না, কারণ বাংলাদেশ তো মানবাধিকারের অঙ্গীকার নিয়ে স্বাধীন হয়েছিল এবং এখানে একটা গণতন্ত্র হবে, আইনের শাসন থাকবে, একটা ন্যূনতম গণতন্ত্র থাকবে, এই প্রত্যাশা ছিল। এখানেও সামরিক শাসন এসেছিল, কিন্তু সামরিক শাসনামলেও কিন্তু এই ধরনের এতটা গুমের ঘটনা দেখা যায়নি। সেই দিক থেকে এই গুমের ঘটনা কিন্তু শেখ হাসিনা শাসনামলকে সাংঘাতিকভাবে কলঙ্কিত করেছে এবং এই কলঙ্ক থেকে বেরিয়ে আসতে হবে। গুমের ঘটনাগুলো ইনভেস্টিগেট করতে হবে। একটা গুম কমিশন হয়েছে, গুম কমিশন কাজ করছে, তাদের সময় বোধহয় বাড়ানো হয়েছে। তো গুমের ঘটনাগুলো ইনভেস্টিগেট করতে হবে এবং এর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি তারা যে পর্যায়েরই হোক এবং তারা যে বাহিনীরই লোক হোক, এখানে নিরাপত্তা বাহিনীরও একাংশ জড়িত ছিল বলে জানা যায়। তো তাদের মানে কাউকেই ছাড় দেওয়া উচিত হবে না, এবং ছাড় দিলে কিন্তু এটা নিয়ে প্রশ্ন উঠবে। ইতিমধ্যে বেশ কিছু মামলা দায়ের হয়েছে, সেই সব মামলার গ্রহণযোগ্য নিষ্পত্তি হবে, দ্রুত নিষ্পত্তি হবে। শুধু জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে আন্দোলন দমনের নামে, তার বিচার না, মানে গত 15.5 বছর ধরে যেসব গুম খুন হয়েছে সেগুলোরও বিচার কিন্তু হতে হবে। এবং এগুলো একটা আরেকটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একই সরকার করেছে, একই সরকারের শাসনামলে হয়েছে। এবং এইসব ঘটনায় নিরাপত্তা বাহিনী, পুলিশ, গোয়েন্দা এদেরকে ব্যবহার করা হয়েছে, এইসব প্রতিষ্ঠানকেও কিন্তু কলুষিত করা হয়েছে এবং এতে দেশের ভাবমূর্তি মোটেও উজ্জ্বল হয়নি। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে রাজনৈতিক খুনের ঘটনা অনেক বাড়ছে। গত 2 দিনে রাউজানের মানে 2জন যুবদল কর্মী নিহত হয়েছেন। রাউজানের ঘটনা বিশেষভাবে আলোচিত হচ্ছে, কারণ একের পর এক খুন হচ্ছে ওখানে। আজকে দেখলাম যে ফেনীতে বোধহয় যুবদলের আরেকজন তাকে মারা হয়েছে, তবে সেটা রাজনৈতিক হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না, সেটা মনে হচ্ছে জমি জমা সংক্রান্ত। কিন্তু মতি ভাই খেয়াল করবেন যে প্রতিদিনই কোথাও না কোথাও বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের কর্মীরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, অনেক ক্ষেত্রে নিজেদের মধ্যে। তো বিএনপি আজকে একটা খবর আছে দেখলাম যে বিএনপির যিনি মূল নেতা তারেক রহমান সাহেব, উনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন একটা কর্মশালায়। সেখানে উনি কিন্তু এই সংস্কার বিষয়ে আলাপ করতে গিয়ে এই প্রসঙ্গটা এনেছেন যে যারা মানে জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না এবং তাদেরকে আইনের হাতে সোপর্দ করতে হবে। বিএনপি কিন্তু বেশ কিছু নিজেদের কর্মীকে আইনের হাতে সোপর্দ করেছে, কয়েক হাজার, এবং বহিষ্কার করেছে। তারপরেও এগুলো বহিষ্কার করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণে সাহায্য করেছে। এটা একটা নতুন প্রবণতা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে। এবং আমি লক্ষ্য করছি যে এনসিপি, যেটা নতুন ছাত্র তরুণদের সংগঠন, তারাও কিন্তু এই ধারায় কিছু যাচ্ছে। তাদের মধ্যেও কিছু সাসপেনশন, কিছু ব্যবস্থা গ্রহণের ব্যাপার। একজন আলোচিত নেতা বোধহয় তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তার কাছে জবাব চাওয়া হয়েছে। তো এই ব্যাপারটা ভালো যে দলগুলোর মধ্যে একটা মানে এটাও গণতন্ত্র চর্চার অংশ, যে দল কেন জনস্বার্থ বিরোধী বা গণবিরোধী বা আইন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবে। তো রাউজানের ঘটনাগুলো ভালো মতো ইনভেস্টিগেট হওয়া উচিত যে কেন এই ঘটনাগুলো ঘটলো। বেশ কিছু খুনের ঘটনা ঘটেছে এবং এটা কিন্তু এই গণ অভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতি সেটাকে একটা সংকটে নিক্ষেপ করছে। এবং আমি তো বলবো যে গণ অভ্যুত্থানের পক্ষে যেসব শক্তি ছিল তাদের ভেতরে যদি এইসব ঘটনা ঘটতে থাকে তাহলে কিন্তু গণ অভ্যুত্থানের ভাবমূর্তিটাও নষ্ট হয়। ধন্যবাদ। সমকালের শিরোনাম হচ্ছে যে মৌলিক বিষয়ে এখনো মতভিন্নতা কাটেনি ঐক্যমত্য কমিশনে। জি, এটা বিএনপির সঙ্গে যে 3 দিন বৈঠক হয়েছে সেটার সম্বন্ধে সম্ভবত। তো এখানে নিউজটা যদিও একটু নেগেটিভভাবে করা হয়েছে কিন্তু পজিটিভ দিকও আছে। পজিটিভ দিক হচ্ছে যে যেসব মানে মূল সংস্কার কমিশন থেকে যেসব সুপারিশ এসছে তার অধিকাংশের ক্ষেত্রেই কিন্তু বিএনপি একমত। এটা হচ্ছে মূল ব্যাপার। তবে কিছু ব্যাপারে তাদের মতানৈক্য আছে। যেমন একটা তো খুব আলোচিত হচ্ছে যে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলের নেতা একই ব্যক্তি হবেন কি হবেন না। এটা বিএনপি দাবি করছে যে এটা দলের উপর ছেড়ে দেওয়া উচিত, দলের বিবেচনার উপর। আমরা এখানে স্মরণ করতে পারি যে শেখ সাহেব নিজে কিন্তু
একসময় দলের সাধারণ সম্পাদক পদ রেখেছিলেন মন্ত্রীগিরি ছেড়ে দিয়ে। তো এই প্র্যাকটিসটা ছিল পাকিস্তান আমলে। তো এই প্র্যাকটিসটা আমরা কেন হারিয়ে ফেললাম সেটা একটা প্রশ্ন। এবং সবকিছু আইন করে করতে হবে এটার পক্ষপাতী অন্তত আমি না। আমি মনে করি যে দলের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কিছু প্র্যাকটিস থাকা উচিত। অনেক দেশে কিন্তু লিখিত সংবিধানও নাই, ব্রিটেনের কথা আমরা জানি, কিন্তু সেই সব দেশকে আদর্শ গণতন্ত্র চর্চা করছে না, করছে তো, এবং তারা কিছু ডেকোরাম মেনটেন করছে যেগুলো লঙ্ঘনের কথা কেউ ভাবে না, মানে চর্চার ভিতর দিয়ে ওই জায়গায় গেছে। তো আমাদের দলগুলোর মধ্যে, যেটার কথা আমি একটু আগে বলছিলাম, যে দলের মধ্যে ব্যবস্থা গ্রহণ যদি থাকে, এটা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিকেও হেল্প করে। মানে আইন শৃঙ্খলা জন্য দায়ী লোককে প্রথমত দলীয়ভাবে ব্যবস্থার মুখোমুখি করা দরকার, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাই না? যেমন ইয়েতে একটা ঘটনা ঘটলো, বনানীতে যে খুনের ঘটনাটা ঘটছে, তুচ্ছ ঘটনা নিয়ে হাসাহাসি, সিঙ্গারা খাওয়া, এসব নিয়ে। তো সেখানে আজকে দেখলাম খবর যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজনকে র্যাব গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেছে। তো তার বিরুদ্ধে উচিত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন তার পক্ষ না নিয়ে তার বিরুদ্ধে মানে দলীয় ব্যবস্থা আগে গ্রহণ করা উচিত ছিল, কারণ অভিযোগটা উঠেছে যে তাদের দু একজন কর্মী এই ঘটনায় জড়িত ছিল এবং সেখানে কিন্তু ছাত্র দলের একজন নিহত হয়েছে খুব মর্মান্তিকভাবে, তুচ্ছ ঘটনায়। তো এগুলো বেড়ে গেছে দেশে, আবার কিন্তু এই পরিস্থিতিটা খারাপ হচ্ছে, মানে ছোটোখাটো ব্যাপারে খুন খারাপি এবং মব ভায়োলেন্সও আবার নতুন করে বাড়ছে। আপনি মতি ভাই খেয়াল করবেন যে আজকে একটু আগেও আমাদের এই এলাকায়, মানে আমাদের এই স্টুডিওর পাশে একটা ঘটনাটা কি জানি না, সেনাবাহিনীকে এসে হস্তক্ষেপ করতে হয়েছে একটা সেন্সিটিভ ইস্যুতে, সম্ভবত এটা তেজগাঁ এলাকায়। জি, তেজগাঁ এলাকায়। এবং আজকে তো আবার ওই পুরনো ঘটনা আবার ঘটেছে সেই ইয়েতে, ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে। ওখানে 3টা কলেজ এবং 3টা কলেজে নাকি 20,000-এর বেশি ছাত্রছাত্রী একটা এলাকায়। তো নানান তুচ্ছ ঘটনা ঘটে, ফেসবুকে মন্তব্য ঘিরেও ঘটনা ঘটে, এবং সেটা ঘিরে এক কলেজের ছাত্র আরেক কলেজের সাইনবোর্ড পর্যন্ত খুলে নিয়ে আসে। তো এগুলো তো মানে চরম, কি বলবো, যে গোষ্ঠীতান্ত্রিক এবং গোত্রীয় বিবাদের মতো হয়ে গেছে আর কি। একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা আছে, চেষ্টাও আছে হয়তো এগুলোকে কাজে লাগানোর। তবে এই ঘটনাগুলো কিন্তু আগেও ছিল, এগুলো হয়তো ফোকাসড হতো না। এখন তো কিছু ঘটলে ফেসবুকে দ্রুত চলে আসে, ফলে এগুলো নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং আলোড়ন সৃষ্টি হয়, আর প্রতিপক্ষ এগুলো ব্যবহার করে, মানে সরকারের বিরুদ্ধে। তো সরকার এখানে কি করতে পারে সেটা একটা বিরাট প্রশ্ন। কালের কণ্ঠের একটা রিপোর্ট, ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ধস। মানে আপনি জানেন যে মার্চে আমদানি কমেছে, তারপরে বাংলাদেশি কার্ড মানে ভারত থেকে বছরে $10 বিলিয়ন পথ আমদানি, রপ্তানিও $2 বিলিয়ন কম, মানে পণ্য কমছে আর কি। জি, সম্পর্কে টানাপোড়েন। জি, আগস্ট পরিবর্তনের পর কিন্তু পরপরই স্থল বাণিজ্য প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ধীরে ধীরে সেটা স্বাভাবিক হয়, কিন্তু তারপরও একটা উত্তেজনা তো আছে দুই দেশের মধ্যে। এবং সাম্প্রতিককালে তো ওদের এই যে ট্রান্সশিপমেন্ট বন্দরগুলো ব্যবহার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমরা যদিও সেরকম কিছু করিনি, তো মানে আমাদের রপ্তানি বাণিজ্য কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ আছে, কিছুটা ব্যয় বৃদ্ধি হওয়ার কারণ আছে। তো সেটা আমাদের কাটিয়ে উঠতে হবে বিকল্পায়ন করে। ভারত এই ব্যবস্থা নিয়েছে যে যুক্তিতে, সেটা যুক্তিপূর্ণ মনে হয় না। তারা বলেছে যে তাদের রপ্তানি ব্যাহত হচ্ছে, ওখানে জট তৈরি হচ্ছে। তো সেটা আগে কেন হলো না? হঠাৎ করে কি রপ্তানি এত বেড়ে গেল? তো এগুলো অপযুক্তি। আসলে ভারত বাংলাদেশের প্রতি এক ধরনের মানে শত্রুতামূলক আচরণ করছে, এটা আমার মনে হয়। আপনি লক্ষ্য করবেন, এক হিন্দু ভদ্রলোকের মৃত্যু ঘিরে একটা বিবৃতি দিয়েছে ভারত থেকে সরকারিভাবে। মানে আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ভুক্ত কেউ কি মৃত্যুবরণ করবে না বা কোনো অপঘটনার শিকার হবে না? হতে তো পারে, এখানে তো 10% প্রায় হিন্দু সম্প্রদায়ের লোক আছে, তো তারা তো বিভিন্ন অপঘটনার শিকার হতে পারে। তো আমি এটাকে জাস্টিফাই করছি না, কিন্তু এটা আদৌ কোনো মানে সাম্প্রদায়িক ঘটনা কিনা, নাকি রাজনৈতিক ঘটনা, নাকি পারিবারিক কোনো ঘটনা, এটা কিন্তু এখনো পরিষ্কার না। অথচ ভারতের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। তো আমরা কি এখন তাদের ওখানে মুসলিম সম্প্রদায়ের মধ্যে যেগুলো হচ্ছে বা তাদের উপর যেগুলো হচ্ছে সেগুলো একের পর এক বিবৃতি দিতে থাকবো? রিসেন্টলি সরকার এরকম একটা অবস্থান অবশ্য নিয়েছে, সেটা আহমেদ মানে মুর্শিদাবাদের ঘটনায়।
বলেছে যে ওখানে সাম্প্রদায়িক পরিস্থিতি যাতে তৈরি না হয় ভারতের উচিত সতর্ক থাকা, একটা সফট বিবৃতি দিয়েছে। কিন্তু তারা তো কঠোর ভাষায় যে সরকারের সতর্ক পদক্ষেপ নেওয়া কর্তব্য মুক্তমুখ ইত্যাদি। যাই হোক, তো ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির লক্ষণও দেখা যাচ্ছে না। এবং আমরা কিন্তু ভারত থেকে যেগুলো আমদানি করে থাকি, চাল, পেঁয়াজ, গম ইত্যাদি, সেগুলো আমরা বিকল্পায়ন করছি। আমরা পাকিস্তান থেকে আনছি, আমরা দূরবর্তী দেশ থেকেও আনছি। এবং আমাদের মধ্যে একটা মানে অবস্থান তৈরি হয়েছে যে আমাদেরকে সম্ভবত অন্যান্য উৎসের খোঁজ করতে হবে, যেমন তুলা ইত্যাদি পাকিস্তান থেকে আনা যায় কিনা। এখন অবশ্য আমেরিকা থেকে আমদানি বাড়ানোরও উদ্যোগ আছে, কারণ আমেরিকা চাইছে রপ্তানি বাড়াতে। তো সেখান থেকে আমদানি করাটা একটু ব্যয়বহুল হবে, সময়ও বেশি লাগবে। কিন্তু যদি শুল্ক কমিয়ে আমরা যদি আমদানি বাড়াতে পারি, সেটাও একটা বিকল্পায়ন হবে। অর্থনীতি তো বসে থাকবে না, মানে অর্থনীতি তার নিজের পথ খুঁজে নেবে। আপনি লক্ষ্য করবেন যে চাইনিজ কিছু ইনভেস্টমেন্ট হওয়ার কথা আমাদের এখানে স্বাস্থ্য খাতে। আজকে বোধহয় জমিও দেখা হয়েছে, সম্ভবত নীলফামারীতে। আমাদের স্বাস্থ্য বিভাগের লোকজন গিয়ে দেখেছে এবং জমি পছন্দ করেছেন। সেখানে 1000 শয্যার একটা হাসপাতাল হওয়ার কথা, মোট 3টা হসপিটাল হওয়ার কথা। ঢাকায় হওয়ার কথা, ঢাকার আশপাশে, চিটাগাংয়ে এবং উত্তরবঙ্গে। তো এই ব্যাপারগুলো তো ঘটবে। ইউনানের বোধহয় মেয়র না গভর্নর এসছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। ইউনানেও চিকিৎসার দ্বার খুলছে। এবং আমাদের সম্ভবত ভারতের এই আচরণ, মানে যে ভিসা না দেওয়া, এইসব কারণে আমাদের চায়নায় যেতে হতে পারে। এবং সেটা মানে অসম্ভব কিছু না, এটা তো হবে। আমাদের এখানেও হয়তো স্বাস্থ্য খাতে একটা বিকাশের ঘটনা ঘটবে এই নিষেধাজ্ঞা ঘিরে। মামুন, আপনি জানেন যে স্বর্ণের দাম, স্বর্ণ লাভ দিচ্ছে শুধু, জি, এটা কারণ কি? মতি ভাই, 2 দিনে স্বর্ণের দাম বোধহয় 10,000 টাকার বেশি বেড়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মাঝে মাঝে কমছে না তা না, মানে বৃদ্ধির প্রবণতাই বেশি। এবং আমি একটা ঘটনা জানি, একজন স্বর্ণ বিক্রি করতে গিয়েছিল ঈদের আগে। তো দোকানদার পরিচিত লোক, উনি বলেছেন যে আপা বিক্রি করেন না, 2 লাখ টাকা হবে। তো 2 লাখ টাকার কথাটা কিন্তু বাজারে রটে গেছে যে অচিরেই 2 লাখ। এখন বোধহয় 1,78,000 টাকা হয়ে গেছে আজকে সম্ভবত। তো স্বর্ণের দামের এই বৃদ্ধির একটা কারণ, একটা না একাধিক কারণ আছে বলে আমার মনে হয়। মানে স্থানীয়ভাবেও কারণ থাকতে পারে। সেটা হচ্ছে যে প্রশ্নবিদ্ধ অর্থ হয়তো স্বর্ণে বিনিয়োজিত হচ্ছে, হতে পারে। প্রশ্নবিদ্ধ অর্থ তো দেশে কম নেই। বিশেষ করে আওয়ামী শাসনামলে যারা অর্থ সম্পদ মানে লুটতরাজের মাধ্যমে কামাই করেছে, তারা এখানে বিনিয়োগ করতে পারে। 1, 2 হচ্ছে যে আন্তর্জাতিক কারণেও স্বর্ণের দাম বাড়ারই কথা এবং বেড়েছেও। সেটা হচ্ছে যে এই যে রিসেন্টলি ট্রাম্পের যে শুল্ক নীতি, সেটার ফলে সারা দুনিয়াতে বাণিজ্য কিন্তু অস্থিতিশীল হয়েছে। বিশেষ করে চায়নার সঙ্গে যে বাণিজ্য বিরোধ যেটা এখনও চলছে, সেটার একটা প্রভাব পড়েছে ওখানকার শুধু না, সারা দুনিয়ারই শেয়ার বাজারে। তো মানুষ কিন্তু শেয়ার থেকে সরিয়ে টাকা পয়সা স্বর্ণে বিনিয়োগ করতে পারে এবং স্বর্ণকে মনে করতে পারে নির্ভরযোগ্য বিনিয়োগের জায়গা। আজকে একটা খবর দেখছিলাম যে মানে চাইনিজ সেন্ট্রাল ব্যাংক তারা স্বর্ণ কিনছে, মানে তারা ডলারের বদলে স্বর্ণে বিনিয়োগ করছে, রিজার্ভটা স্বর্ণে রাখবে। তো চায়না যদি, মানে একটা কথা আছে আন্তর্জাতিক বাণিজ্যে যে চায়না, ভারত, আমেরিকা এইসব দেশ যদি কিছু কিনতে শুরু করে, তাহলে আন্তর্জাতিক বাজারে ওই জিনিসের দাম বেড়ে যায়। সেটা স্বর্ণ হতে পারে, সেটা চাল হতে পারে, সেটা পাম অয়েল হতে পারে, সয়াবিন তেল হতে পারে, সূর্যমুখী হতে পারে, গম হতে পারে। তো চায়না স্বর্ণ কিনতে শুরু করেছে, এই খবরটা প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্বর্ণের দাম বেড়ে যাবে এবং অনেকেই স্বর্ণে বিনিয়োগ করতে চাবে যে ভবিষ্যতে স্বর্ণের দাম আরও বাড়বে এটা ধরে নিয়ে। তো তারপরেও যারা স্বর্ণে বিনিয়োগ করতে চান তাদেরকে একটু রহস্য হয়ে বিনিয়োগ করতে হবে, কারণ স্বর্ণের দাম কিন্তু দুম করে আবার পড়তে শুরু করারও মানে রেকর্ড আছে। যেমন করোনার সময় যখন অর্থনীতি স্থবির হয়ে গিয়েছিল সারা দুনিয়াতে, তখন স্বর্ণে লোকজন বিনিয়োগ করত, কিন্তু দ্রুতই এবার দেখা গেল যে স্বর্ণের দাম কমতে শুরু করেছে। তো অস্থিরভাবে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত না হওয়া উচিত। এই ব্যাপারে সতর্কতা এবং যারা বুঝদার লোকজন তাদের সঙ্গে আলাপ করে বিনিয়োগ করা উচিত।
মামুন, আপনি জানেন যে পোপের শেষকৃত্য অনুষ্ঠানে যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি এটা একটা খুবই ভালো সিদ্ধান্ত। পোপ ফ্রান্সিস কিন্তু বাংলাদেশে এসেছিলেন 2017 সালে এবং উনি বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেছিলেন। উনি রোহিঙ্গাদের পক্ষেও কিন্তু অবস্থান নিয়েছিলেন। পোপ ফ্রান্সিস কিন্তু একটু ভিন্ন রকম পোপ, মানে এর আগে পোপদের যে ভূমিকা আমরা দেখতাম না, ওনার সেই ভূমিকাটা দেখেছিলাম। উনি মানে একজন, মানে কি বলবো, উনি কিন্তু কেমিস্ট ছিলেন এবং কেমিস্ট থেকে একটা ব্যক্তিগত ঘটনায় তাড়িত হয়ে উনি খ্রিস্ট ধর্মের দিকে ঝোঁকেন এবং ধর্মতত্ত্ব দর্শন এ বিষয়ে পড়াশোনা করেছেন, শিক্ষিত মানুষ। এবং পোপ আন্তধর্মীয় সংলাপে বিশ্বাসী ছিলেন। উনি সারা পৃথিবীর নিপীড়িত মানুষের পক্ষে ছিলেন, যেমন ফিলিস্তিনিদের পক্ষেও তার অবস্থান ছিল আমি যতটুকু জানি। আমাদের রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে উনি জোরালোভাবে কথা বলেছেন। এবং আমাদের ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা যে বিবৃতি দিয়েছেন তার মৃত্যুতে, আমি সেটা পড়েছি। সেখানে পোপের সঙ্গে এই বিশ্ব মানবতা, তারপর মানে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ, এইসব ব্যাপারে একত্রে কাজ করার যে অভিজ্ঞতা ডক্টর ইউনূসের আছে সেটা উনি স্মরণ করেছেন। এবং উনি বলেছেন যে পোপকে আমরা স্মরণ করব, মানে ধর্মীয় গণ্ডির বাইরে গিয়েও পোপ ফ্রান্সিসকে আমরা স্মরণ করব। তো আমি মনে করি যে এইরকম একজন পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করা এটা খুবই সঠিক সিদ্ধান্ত। ধন্যবাদ। শেষ করব, আপনি জানেন যে জম্মু কাশ্মীরে অস্থিরতা আরও বাড়ছে, সেখানে পর্যটকদের উপর এলোপাতারি গুলি, নিহত 28। জি, এই খবরটা দেখে এলাম। মানে এর আগে কিছুদিন আগে কিন্তু জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়ে গেছে। এরপরেও পরিস্থিতি খারাপ ছিল না, স্বাভাবিকই ছিল। এবং এটাকে কেন্দ্রীয় সরকার, এটা কিন্তু কেন্দ্রশাসিত রাজ্য, তো কেন্দ্রীয় সরকার এটাকে তাদের সাফল্য বলে প্রচার করছিল যে ওখানে পরিস্থিতি স্বাভাবিক। কিন্তু এই ঘটনায় বোঝা গেল 20 জন ইতিমধ্যে নিহত এবং এরা অধিকাংশই বোধহয় পর্যটক। তো এবং পর্যটকদের উপর হামলাটা হয়েছে সরাসরি, নিরাপত্তা বাহিনীর উপর না। এর আগে প্যাটার্নটা ছিল যে নিরাপত্তা বাহিনীর উপর হামলা হতো। তো মনে করা হতো যে স্থানীয় অর্থনীতি যেহেতু পর্যটন নির্ভর, সেজন্য যারা সন্ত্রাসী তারাও ওইটাকে বিবেচনায় রাখে যে পর্যটকদের উপর হামলা করা উচিত হবে না, তাহলে স্থানীয়ভাবে সমর্থন হারাবে তারা। জি, এটা হয়তো তাদের বিবেচনা ছিল। কিন্তু জানি না, এটা সাবোটাজও হতে পারে যে তাদের দুর্নাম করার জন্য কোনো পক্ষ করতে পারে, এগুলো ঘটে। একটা গোষ্ঠী স্বীকার করেছে ফেসবুকে সম্ভবত যে তারা এই ঘটনা ঘটিয়েছে। তো এই ঘটনায় তো ওখানকার পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে এবং ওখানে নিরাপত্তা বাহিনীর প্রেশারও বাড়বে জনসাধারণের উপর। তো এটা খুবই দুঃখজনক ব্যাপার। জম্মু কাশ্মীরে এটা দীর্ঘদিন ধরে চলছে। আমরা অবশ্যই এই ঘটনার মানে নিন্দা জানাই এবং দুঃখ প্রকাশ করি। বিশেষ করে বিদেশি পর্যটকদের উপর হামলা, এটা তো, এবং যেখানে হামলা হয়েছে সেটা খুব নির্জন এলাকা, যেটুক দেখলাম খবরে। মানে ওখানে ওই জন্যই লোকজন যেত, তো তারা গিয়ে এইভাবে আক্রান্ত হলো। এটা খুবই দুঃখজনক। মানে বিশ্বের বিভিন্ন কোণে এই যে সমস্যাগুলো রয়ে গেছে বা থাকছে, এর সমাধান হচ্ছে না, এর ফলে কিন্তু ওইসব এলাকার উন্নয়নও ব্যাহত হচ্ছে। মানে এই যে পর্যটন ব্যাহত হচ্ছে, ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে, মানুষ স্বাভাবিক জীবন পাচ্ছে না, এমনকি বিদেশিরা গিয়েও আক্রান্ত হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।